শুরু করছি হুমায়ুন আহমেদের হিমসিজের প্রথম উপন্যাস ময়ূরাক্ষী বইটি ষষ্ঠ পর্ব। আপনারা যারা এখনও প্রথম 5টি পর্ব শুনেননি, আমাদের বই বিক্রয় চ্যানেলটিতে শুনে আসতে পারেন। গল্প পাঠে আমি আছি শাহরিয়ার শুক্র। প্রায় 10 দিন পর আস্তানায় ফিরলাম। আস্তানা মানে মজিদের মেজদি নিউ বোর্ডিং হাউস। মজিদ এই বোর্ডিং হাউসে দীর্ঘদিন ধরে আছে। কলেজে যখন পড়তে আসে তখন এই অন্ধ গহ্বর খুঁজে বের করে নামমাত্র ভাড়ায় একটি ঘর। সেই ঘরে একটা চৌকি, একটা টেবিল, চেয়ার ব্যবস্থা নেই কারণ চেয়ার পাতার জায়গা নেই। মসজিদের চৌকিতে একটা শীতল পাটি, শীত গ্রীষ্ম সবসময় পাতা থাকে। মশারিও খাটানো থাকে। প্রতিদিন মশারি তোলা এবং মশারি ফেলার সময় মসজিদের নেই। তাকে সকাল থেকে রাত 11টা পর্যন্ত নানান ধান্দায় ঘুরতে হয়। প্রতি মাসে 3টি মানি অর্ডার করতে হয়, একটা দেশের বাড়িতে, একটা তার বিধান বড় বোনের কাছে এবং তৃতীয়টি আবু কালাম বলে এক ভদ্রলোককে। এই ভদ্রলোক মসজিদের কোনো আত্মীয় নন। তাকে প্রতি মাসে কেন টাকা পাঠাতে হয় তা মজিদ কখনো বলেনি। জিজ্ঞেস করলে হাসে। এসব রহস্যের কারণে মজিদকে আমার বেশ পছন্দ। আমাকে মজিদের পছন্দ কিনা জানি না। সে মানুষের সঙ্গে সম্পূর্ণ অন্য গ্রহ নিয়ে মেশে, কোনো কিছুতে অভাব বা বিস্ময় প্রকাশ করে না। সম্ভবত শৈশবেই তার বিস্মিত হবার ক্ষমতা নষ্ট হয়ে গেছে। ইউনিভার্সিটিতে পড়বার সময় তাকে একবার একটা ম্যাজিক শো দেখাতে নিয়ে গিয়েছিলাম। ডাচ এক জাদুকর জার্মান কালচারাল সেন্টার জাদু দেখাচ্ছে। বিস্ময়কর কাণ্ডকারখানায় একের পর এক ঘটে যাচ্ছে। একসময় তিনি তার সুন্দর স্ত্রীকে করাতে কেটে 2 টুকরো করে ফেলেন। ভয়াবহ ব্যাপার। মহিলা দর্শকরা ভয়ে ও জাতীয় শব্দ করছে। তাকেই দেখে মজিদ ঘুমিয়ে পড়ছে। ক্ষীণ নাক ঢাকা শব্দ আসছে না। আমি চিমটি কেটে তার ঘুম ভাঙালাম। সে বলল, কি হয়েছে? আমি বললাম, কড়া দিয়ে মানুষ কাটা হচ্ছে। মজিদ হাই তুলে বলল, ও আচ্ছা। সে সম্পূর্ণ নির্লিপ্ত ভঙ্গিতে তাকিয়ে রইল। অথচ আমি অনেক ঝামেলা করে 2টো টিকিট জোগাড় করেছি যাতে একবার অন্তত সে বিস্মিত হয়। আমার ধারণা তাজমহলের সামনে যদি তাকে নিয়ে যাওয়া হয়, সে হাই চাপতে চাপতে বলবে, ও এটাই তাজমহল, ভালোই তো, বন্ধুকে। মজিদকে আমার একবার তাজমহল দেখানোর ইচ্ছা, শুধু দেখার জন্য সত্যি সত্যি সে কি করে বা আসলেই সে কিছু করে কিনা। 10 দিন পর মজিদের সঙ্গে আমার দেখা। সে একবার মাত্র মাথা ঘুরিয়ে তাকালো, তারপর পত্রিকা পড়তে লাগলো। বছরখানেক আগে বাসে একটা ম্যাগাজিন। একবার জিজ্ঞেসও করলো না আমার খবর কি, আমি কেমন, এতদিন কোথায় ছিলাম। আমি বললাম, তোর খবর কিরা মজিদ? মজিদ এই প্রশ্নের উত্তর দিল না। অপ্রয়োজনীয় কোনো প্রশ্ন উত্তর সে দেয় না। তোর আজ টিউশনি নেই? ঘরে বসে আছিস যে? আজ শুক্রবার। তখন মনে পড়ল ছুটির দিনে যখন তার হাতে কোনো কাজ থাকে না, তখনই সে ম্যাগাজিন জোগাড় করে ম্যাগাজিনের পাতা উল্টাতে উল্টাতে ঘুমায়। আবার জেগে ওঠে, ম্যাগাজিনের পাতা উল্টায়, কিছুক্ষণ পর আবার ঘুমিয়ে পড়ে। জীবনের কাছে তার যেন কিছুই চাওয়ার বা পাওয়ার নেই। 4-5টা টিউশনি, মাঝে মধ্যে কিছু খুচরো কাজ এবং গ্রুপ দেখার কাজে সে খুব খুশি। বিএ পাশ করার পর কিছুদিন সে চাকরির চেষ্টা করেছিল, তারপর দূর, আমার হবে না এ বলে সব ছেড়ে ছুড়ে দিল। আমি একবার বলেছিলাম, সারা জীবন এই করে কাটাবি নাকি? সে বলল, অসুবিধা কি, তুই তো কিছু না করেই কাটাচ্ছিস। আমার অবস্থা ভিন্ন। আসলেই তার জীবনে কোনো কৌতূহল নেই। রূপাকে অনেক বলে কয়ে একবার রাজি করেছিলাম যাতে সে মজিদকে নিয়ে চিড়িয়াখানা থেকে ঘুরে আসে। আমার দেখার ইচ্ছা একটা অসম্ভব রূপবতী এবং বুদ্ধিমতী মেয়েকে পাশে পেয়ে তার মনের ভাব কি হয়। আগের মতো সে কি নির্লিপ্ত থাকে, না জীবন সম্পর্কে খানিকটা হলেও আগ্রহী হয়? আমার প্রস্তাবে রূপা প্রথমে খুব রাগ করলো, চোখ তীক্ষ্ণ করে বলল, তুমি নিজে কখন আমাকে চিড়িয়াখানা নিয়ে গিয়েছো? চিনি না জানি না একটা ছেলেকে নিয়ে আমি যাবো? তুমি আমাকে পেয়েছো কি? সে যতই রাগ করে আমি ততই হাসি। রূপাকে ঠান্ডা করার একটা পথ। সে যত রাগ করবে আমি তত হাসবো। আমার হাসি দেখে সে আরো রাগ করবে, আমি আরো হাসবো। সে হাল ছেড়ে দেবে। এবারও তাই হলো। সে মজিদকে নিয়ে যেতে রাজি হলো। আমি একটা ছুটির দিনে মজিদকে বললাম, তুই চিড়িয়াখানা থেকে ঘুরে আয়। পত্রিকা দেখালাম, জিরাফ এনেছে। মজিদ বলল, জিরাফ দেখে কি হবে? কিছুই হবে না, তুই দেখে আয়।
ইচ্ছে করছে না। আমার এক দূর সম্পর্কে ফুফাতো বোন বেচারি চিড়িয়াখানা দেখার শখ, সঙ্গে কোনো পরপুরুষ না থাকায় যেতে পারছে না। আমার আবার জন্তু জানোয়ার ভালো লাগে না, তুই তাকে নিয়ে যা। মজিদ বলল, আচ্ছা। আমার ধারণা ছিল রূপাকে দেখে মজিদ একটা ধাক্কা খাবে, সেরকম কিছুই হলো না। রূপা গাড়ি নিয়ে এসেছিল। মজিদ গম্ভীর মুখে ড্রাইভারের পাশে বসলো। রূপা হাসি মুখে বলল, আপনি সামনে বসেছেন কেন? পিছনে বসুন, দুজন গল্প করতে করতে চাই। মজিদ বলল, আচ্ছা। পিছনে এসে বসলো। তার মুখ ভাবলেশীন। একবার ভালো করে দেখলো না তার পাশে যে বসে আছে সে মানবী না অপসরী। ফিরে আসার পর জিজ্ঞেস করলাম, কেমন দেখলি? ভালোই। কথা হয়েছে রূপার সঙ্গে? হুম। কি কথা হলো? মনে নেই। আচ্ছা, রূপার পরনে কি রঙের শাড়ি ছিল বলতো? লক্ষ্য করিনি তো। আমি মজিদের সঙ্গে অনেক সময় কাটাই। রাতে তার সঙ্গে এক চৌকিতে ঘুমাই। তার কাছ থেকে শিখতে চেষ্টা করি কি আশেপাশের জগৎ সম্পর্কে পুরোপুরি নিরুপ্ত হওয়া যায়। সাধু সন্ন্যাসীরা অনেক সাধনায় যে স্তরে পৌঁছেন, মজিদ সেই স্তরটি কিভাবে এত সহজে অতিক্রম করলো তা আমার জানতে ইচ্ছা করে। আমার বাবা তার খাতায় আমার জন্য যেসব উপদেশ লিখে রেখে গেছেন তার মধ্যে একটা শিরোনাম হচ্ছে নির্লিপ্ততা। তিনি লিখেছেন, পৃথিবীর সকল মহাপুরুষ এবং মহাজ্ঞানীরা এই জগৎকে মায়া বলিয়া অভিহিত করিয়াছেন। আমি আমার ক্ষুদ্র বিবেচনা দেখিয়াছি আসলেই মায়া। স্বামী ও স্ত্রী প্রেম যেমন মায়া বই কিছুই নয়, ভ্রাতা ও ভাগ্নি স্নেহ সম্পর্কেও তাই। যে কারণে স্বার্থে আঘাত লাগিবা মাত্রই স্বামী স্ত্রীর প্রেম বা ভাতা ভাতৃর ভালোবাসা কর্পূরের মতো উড়িয়া যায়। কাজেই তোমাকে পৃথিবীর সর্ববিষয়ে পুরোপুরি নির্লিপ্ত হইতে হইবে। কোনো কিছুর প্রতি তুমি যেমন আগ্রহ বোধ করিবে না, আবার অনগ্রহ বোধ করিবে না। মানুষ মায়ার দাস, সে দাসত্ব শৃঙ্খল তোমাকে ভাঙ্গিতে হইবে। মানুষের অসাধ্য কিছুই নাই, চেষ্টা করিলে তুমি তা পারিবে। তোমার ভেতরের সে ক্ষমতা আছে, সে ক্ষমতা বিকাশের চেষ্টা আমি তোমার শৈশবেই করিয়াছি। একই সঙ্গে তোমাকে আদর এবং অনাদর করা হয়েছে। মাতার প্রবল ভালোবাসা হইতেও তুমি বঞ্চিত হইয়াছ। এই সমস্ত একটা পরীক্ষার অংশ। এই পরীক্ষায় সফলকাম হইতে পারিলে প্রমাণ হইবে যে ইচ্ছা করিলে মহাপুরুষদের এই পৃথিবীতেই তৈরি করা যায়। যদি একটি সাধারণ কুকুরকেও যথাযথ প্রশিক্ষণ দেওয়া যায়, সেই কুকুর শিকারী কুকুরে পরিণত হয়। একজন ভালো মানুষ পরিবেশের চাপে ভয়াবহ খুনিতে রূপান্তরিত হয়। যদি তাই হয় তবে কেন আমরা আমাদের ইচ্ছে অনুযায়ী মানব সম্প্রদায় তৈরি করিতে পারিব না? বাবা আমার ভেতর থেকে মায়া কাটানোর চেষ্টা করেছেন। শৈশবের কিছু কথা মনে আছে। একটা খেলনা হয়তো আমার খুব পছন্দ হলো, তিনি কিনে আনলেন। গভীর আনন্দে আমি আত্মহারা। তখন হঠাৎ বাবা বললেন, আচ্ছা এবার এই খেলনা ভেঙে টুকরো টুকরো করে ফেলি। আমি বিস্মিত হয়ে বললাম, কেন? এমনি। বাবা একটা হাতুড়ি নিয়ে খেলনা ভাঙতে বসতেন। আমি কাঁদো কাঁদো চোখে তাকিয়ে থাকতাম। একবার খাঁচায় করে একটা টিয়া পাখি নিয়ে এলেন। কি সুন্দর সবুজ রং, লাল টুকটুকে ঠোঁট। আমি বললাম, বাবা আমরা কি এটা পুষবো? তিনি হাসি মুখে বললেন, হ্যাঁ। আনন্দে আমার চোখে পানি এসে গেল। আমি বললাম, টিয়া পাখি কি খায় বাবা? শুকনো মরিচ খায়। ঝাল লাগে না? না। একটা শুকনো মরিচ নিয়ে এসে দাও, দেখবে কিভাবে কপ কপ করে খাবে। আমি ছুটে গেলাম শুকনো মরিচ আনতে। মরিচ এনে দেখি বাবা টিয়া পাখিটা গলা টিপে মেরে ফেলেছেন। এমন সুন্দর একটা পাখি মরে আছে। ভয়ঙ্কর একটা ধাক্কা লাগলো। বাবা বললেন, মন খারাপ করবি না, মৃত্যু হচ্ছে জগতের আদি সত্য। তিনি তার পুত্রের মন থেকে মায়া কাটাতে চেষ্টা করেছেন। তার চেষ্টা কতটা সফল হয়েছে? মায়া কি কেটেছে? আমার তো মনে হয় না। এই যে মজিদ চুপচাপ বসে আছে, পত্রিকায় পাতা উঠাচ্ছে, কেন জানি বড় মায়া লাগছে তাকে দেখে। এই মায়া আমার বাবা শত ট্রেনিংয়েও কাটাতে পারেনি।
অথচ মজিদকে ছাত্র হিসেবে পেলে বাবার লাভ হতো। মজিদ, কে? আমার হাতে একটা চাকরি আছে, করবি? কে চাকরি? কি চাকরি জানি না। আমার বড় ফুপা বলেছিলেন জোগাড় করে দিতে পারেন। তিনি আমাকে চেনেন কিভাবে? তোকে চেনেন না, চাকরিটা আমার জন্য, তবে আমি তোকে পাই দিব। দরকার নেই। দরকার নেই কেন? টাকা পয়সা টানাটানি তো এখন আর আগের মতো নেই। দেশে এবার থেকে আর পাঠাতে হবে না। কেন? বাবা মারা গেছেন। সে কি? আমি বিস্মিত চোখে তাকিয়ে রইলাম। মজিদ বলল, এত অবাক হচ্ছিস কেন? বুড়ো হয়েছে, মারা গেছে। কিছুদিন পর আর বোনকেও টাকা পাঠাতে হবে না। সেও কি মারা গেছে? না, তার ছেলে পাশ করে গেছে, মেয়ে পাশ করেছে, চাকরি বাকরি কিছু পেয়ে যাবে। তুই চাস না তোর একটা গতি হোক? আরে দূর দূর, ভালোই তো আছি। মজিদ হাই তুলল। আমি বললাম, ভাত খেয়েছিস? না, চল খেয়ে আসি। রাস্তায় নেমে মজিদ বলল, বিয়ে বাড়িটারে কিছু পাওয়া যায় কিনে খুঁজে দেখবি, বিরিয়ানি খেতে ইচ্ছে করছে। আমি বললাম, বিয়ে বাড়ি খুঁজতে হবে না, চল প্রণয় ঢাকায় নিয়ে গিয়ে তোকে বিরিয়ানি খাওয়াবো, টাকা আছে। আবার এত দূর যাব? আজ ছুটির দিন ছিল, একটু হাঁটলে বিয়ে বাড়ি পেয়ে তোকে বিরিয়ানি খাওয়াবো, টাকা আছে। তুই কি একটা বিয়ে করবি নাকি? আমি? আরে দূর দূর, বিয়ে করা মানে শতকে যন্ত্রণা, শতকে দায়িত্ব ভালো লাগে না। সিগারেট খাবি? মজিদ হ্যাঁ না কিছুই বলল না। দিলে খাবে, না দিলে খাবে না। আমি রাস্তার মোড়ে দোকান থেকে সিগারেট কিনলাম। মজিদ নির্লিপ্ত ভঙ্গিতে টানছে। আমি বললাম, তুই দিন দিন কি হয়ে যাচ্ছিস বলতো? কি হচ্ছে? গাছ হয়ে যাচ্ছিস। সত্যি সত্যি গাছ হতে পারলে ভালোই হতো। আমরা রিস্কার খোঁজে বড় রাস্তা পর্যন্ত চলে এলাম। রিস্কা আছে, তবে ওরা কেউ পুরোনো ঢাকার দিকে যাবে না। দূরের ট্রিপ ওদের ক্ষতি, কাছের ট্রিপে পয়সা বেশি, পরিশ্রমও কম। এত কিছু মাথায় ঢুকবে না, এরকম বোকা একজন নিষ্কলার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। মজিদ, বল, তুই দেখ রিস্কা পাস কিনা, আমি চট করে একটা টেলিফোন করে আসি। আচ্ছা। আমি টেলিফোন করতে ঢুকলাম তরিঙ্গিনী নামের স্টেশনারি দোকানে। আজকাল চমৎকার সব দোকান হয়েছে, এদের নামও যেমন সুন্দর, সাজসজ্জাও সুন্দর। আমাকে দেখে দোকানের সেলসম্যান জামা নিয়ে এলো। এই ছেলের বয়স অল্প, সুন্দর চেহারা। একদিন দেখি দোকানে আর আসছে না, মাস দুয়েক পরে আবার এসে উপস্থিত, সম্ভবত মুখভর্তি বসন্তের ডাক। ব্যাপারটা বিস্ময়কর, কারণ পৃথিবী থেকে বসন্ত উঠে গেছে। এই ছেলে সে বসন্ত পেলে কি করে? সবসময় ভাবে জিজ্ঞেস করব, জিজ্ঞেস করা হয়ে ওঠে না। তার মুখে দাগ হবার পর তার ব্যবহার খুব ভালো হয়েছে। আগে খুব খারাপ ব্যবহার ছিল। জামান হাসি মুখে বলল, স্যার ভালো আছেন, টেলিফোন করবেন? যদি টেলিফোনে ডায়াল টোন থাকে এবং টেলিফোনের চাবি থাকে তাহলে করব। দুটা টেলিফোন করব। এই যে 4 টাকা, টাকা দিয়ে সবসময় লজ্জা দেন স্যার। লজ্জার কিছু নেই, টেলিফোন শেষে আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করব। প্রায় জিজ্ঞেস করবো ভাবি, কিন্তু মনে থাকে না। আজ আপনি মনে করিয়ে দেবেন। জি আচ্ছা। আমার সামনে টেলিফোন দিয়ে যেমন সরে গেল। এটুকু ভদ্রতা আছে, অধিকাংশ দোকানে টেলিফোন করতে দেয় না। টাকা দিও না, যদি দেয় রিসিভারের আশেপাশে ঘুরঘুর করে কি কথা হচ্ছে শুনবার জন্য। হ্যালো, কে কথা বলছেন? তুমি কি মীরা? হ্যাঁ, আমি মীরা। আপনি কে আমি বুঝতে পারছি। আপনি টুটুল, আসল চোর না, নকল চোর। ওদিন খট করে টেলিফোন রেখে দিয়েছিলেন কেন? আমার অসম্ভব কষ্ট হয়েছিল। টেলিফোন নামিয়ে রাখিনি তো, হঠাৎ লাইন কেটে গেল। আমিও তাই ভেবেছিলাম। অনেকক্ষণ টেলিফোনের সামনে বসেছিলাম। লাইন কেটে গেলে তাহলে আবার করলেন না কেন? টাকা ছিল না। টাকা ছিল না মানে? আমি তো বিভিন্ন দোকান টোকান থেকে টেলিফোন করি, 2টা টাকা পকেটে নিয়ে যাই। আরেকবার করতে হলে আরো 2 টাকা লাগবে, বুঝতে পারছো? পারছি। এখন আপনার সঙ্গে টাকা আছে তো? ওই দিন আপনার টেলিফোন পাওয়ার পর বাবাকে সব বললাম। বাবা তো চেনেন না, বাবা খুবই রাগী মানুষ। তিনি প্রথমে আমাদের দুজনকে খুব বকা দিলেন, আপনাকে রাস্তা থেকে তোলার জন্য এবং পথে নামিয়ে দেবার জন্য। তারপর, আচ্ছা আপনি আমার কথা শুনছেন তো? হ্যাঁ শুনছি।
তারপর বাবা গাড়ি বের করে থানায় গেলেন। ফিরে এলেন মন খারাপ করে। মন খারাপ করে ফিরলেন কেন? কারণ ওসি সাহেব আপনার সম্পর্কে অদ্ভুত কথা বলেছেন। আপনি নাকি পাগল ধরনের, তারপর কবি। আমি কবি? হ্যাঁ, আপনি যে কবিতার খাতাটা থানায় ফেলে এসেছিলেন, বাবা সেটিও নিয়ে এসেছেন। তাই নাকি? হ্যাঁ, আমি সবগুলো কবিতা পড়েছি। কেমন লাগলো? ভালো, অসাধারণ। সবচেয়ে ভালো লাগলো কোনটা? বলবো, আমার কিন্তু মুখস্থ। কবিতাটার নাম রাত্রি। পরীক্ষা নিচ্ছি, দেখি সত্যি সত্যি তোমার মুখস্থ কিনা। কবিতাটা বলো। মেয়েরা সঙ্গে সঙ্গে আবৃত্তি করলো। অতন্দ্রিলা ঘুমাওনি জানি তাই, চুপি চুপি কার রাত্রে শুয়ে বলি শোন, সুর তারা ছায় বিছানায়, সূক্ষ্ম যা রাত্রির মশারি। কত দীর্ঘ দুজনার গেল সারাদিন এতক্ষণে, ছায়া ছায়া পাশে ছুঁই কি আশ্চর্য দুজনে, দুজনা তন্দ্রিলা। হঠাৎ কখন শুভ্র বিছানার পরে জোছনা